হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ইতিহাসের সেকেন্ড সেমিস্টারের দ্বিতীয় অধ্যায় পরিবর্তনশীল ঐতিহ্য। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 5টি 3 বা 4 মার্কসের জন্য আসতে পারে এমনই 5টি গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সারগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে, মানবতাবাদ বলতে কী বোঝো? উত্তরটি তোমরা দেখে নাও। মানবতাবাদ নবজাগরণের একটি মৌলিক বৈশিষ্ট্য। মানবতাবাদের অর্থ হলো মানুষের সুখ ও দুঃখে শরিক হওয়া এবং মানুষকে সম্মান দেওয়া। মানবতাবাদ মানুষের সমস্যা অধ্যয়ন করে, মানব জীবনের গুরুত্ব গ্রহণ করে এবং তার জীবন সমৃদ্ধশালী করতে চেষ্টা করে। মানবতাবাদের সমর্থকদের মানবতাবাদী বলে। ইটালি পেট্রাক একজন প্রধান মানবতাবাদী ছিলেন। তিনি মধ্যযুগীয় কুসংস্কারের ও ধর্মীয় নেতাদের জীবনযাত্রার ধরনে সমালোচনা করেন। ইটালির জনগণ মানবতাবাদকে সমর্থন করেছিলেন। পরবর্তী পেরায় তোমরা কী লিখবে দেখে নাও। যে মতবাদ মানুষের সামগ্রিক মঙ্গলের ধারণাকে সূচিত করে এবং মানব সমাজে সর্বাঙ্গী উন্নতি ও কল্যাণের বিষয়টি প্রচার করে, সেই মতবাদকেই বলা হয় মানবতাবাদ। 14 থেকে 17 শতকের মধ্যে ইতালিতে প্রথম যে মানবকেন্দ্রিক আদর্শের জন্ম হয় তাই মানবতাবাদ নামে পরিচিত। প্রাচীন গ্রিক ও রোমান সংস্কৃতির প্রভাবে এর প্রসার ঘটলেও ক্রমশ এই আদর্শ নিজস্বতা অর্জন করে। প্রাচীন ভারতবর্ষের আদর্শে ও মধ্যযুগে সুফি ও ভক্তিবাদী দর্শনেও মানবতাবাদের কথা বলা হয়েছে। আধুনিক ভারতের মনীষী রবীন্দ্রনাথের ভাষায় মানবতাবাদই হলো মানব ধর্ম। পরবর্তী 3 বা 4 মার্কসের জন্য কী কোশ্চেন রয়েছে তোমরা দেখে নাও। চিত্রকলার ক্ষেত্রে লিওনার্দো দা ভিঞ্চির অবদান কী ছিল? উত্তরটি তোমরা দেখে নাও। ইটালির রেনেসাঁস যুগের এক উজ্জ্বল নক্ষত্র লিওনার্দো দা ভিঞ্চি শুধু একজন চিত্রশিল্পী ছিলেন না, বরং তিনি ছিলেন একজন ভাস্কর, স্থপতি, বিজ্ঞানী, প্রকৌশলী এবং আরও অনেক কিছু। শিল্পকলার জগতে তার অবদান অপরিসীম এবং দীর্ঘস্থায়ী। শিল্পকলার বিভিন্ন শাখায় লিওনার্দো দা ভিঞ্চির অবদানগুলি ছিল নিম্নরূপ। 1. চিত্রশিল্প। 1 নম্বর পয়েন্ট তোমরা কি লিখবে? মোনালিসা। বিশ্বের সবচেয়ে বিখ্যাত চিত্রকর্মগুলির মধ্যে একটি হলো লিওনার্দোর মোনালিসা, যা রহস্যময় হাসির জন্য খ্যাত। 2nd পয়েন্ট তোমরা কি লিখবে? দ্য লাস্ট সাপার। দ্য লাস্ট সাপার খ্রিস্ট ধর্মের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনাকে চিত্রিত করে। 3 নম্বর পয়েন্ট তোমরা কি লিখবে? ভিট্রোভিয়ান ম্যান। এটি মানবদেহের অনুপাতের ওপর লিওনার্দোর গবেষণার প্রতীক। লিওনার্দো আলো, ছায়া এবং সারিস্থানের বাস্তবতাবাদী চিত্রায়নের ওপর জোর দিয়েছিলেন। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? ভাস্কর্য। ফ্রাঙ্কেস্কো সোফরজার ঘোড়া হলো লিওনার্দোর সবচেয়ে বিখ্যাত ভাস্কর্যের কাজ, যা কখনো সম্পন্ন হয়নি। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? মানবদেহের গবেষণা। লিওনার্দো গভীরভাবে মানবদেহের অধ্যয়ন করেছিলেন, যা তার চিত্রকর্ম এবং ভাস্কর্যকে আরও বাস্তবতাবাদী করে তুলেছিল। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। বিজ্ঞানের প্রয়োগ। লিওনার্দো বিজ্ঞানের জ্ঞানকে তার শিল্পকর্মে প্রয়োগ করেছিলেন, যা তাকে সমসাময়িক শিল্পীদের থেকে আলাদা করে তুলেছিল। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। কনস্ট্যান্টিনোপলের পতনের কারণ লেখো। 1453 খ্রিস্টাব্দে অটোমান সাম্রাজ্যের দ্বারা বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্ট্যান্টিনোপল দখলের ঘটনা ইতিহাসে কনস্ট্যান্টিনোপলের পতন নামে পরিচিত। কনস্ট্যান্টিনোপলের পতনের কারণগুলি হলো: 1. বাইজান্টাইন সাম্রাজ্যের দুর্বলতা। খ্রিস্টীয় 15 শতকের শুরুর দিকে বাইজান্টাইন সাম্রাজ্যে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক মন্দাভাব এবং সামরিক দুর্বলতা অত্যন্ত প্রকট হয়ে ওঠে। ফলে এই সময় সাম্রাজ্যের রাজধানী হিসেবে কনস্ট্যান্টিনোপলকে আক্রমণ করতে অটোমান তুর্কিরা খুবই উৎসাহিত হয়। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? অটোমান সম্প্রসারণবাদ। খ্রিস্টীয় 15 শতকে অটোমান সুলতান দ্বিতীয় মহম্মদের অধীনে অটোমান সাম্রাজ্যের আয়তন বৃদ্ধির লক্ষ্যে সম্প্রসারণবাদী নীতি গ্রহণ করা হয়। ফলে ইউরোপ ও এশিয়ার প্রবেশদ্বার হিসেবে
হিসেবে চিহ্নিত কনস্ট্যান্টিনোপল জয় করা অটোমান তুর্কিদের প্রধান লক্ষ্যে পরিণত হয়। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। উন্নত সামরিক নীতি। অটোমানরা ব্যাসিলিকা এবং তুর্কি বোম্বার মতো বিশাল কামানসহ বিভিন্ন উন্নত সামরিক অস্ত্রশস্ত্র ব্যবহার করে। তাদের শক্তিশালী কামানের গোলা কনস্ট্যান্টিনোপলে সুদৃঢ় দুর্গ প্রাচীরকে ভেঙে দেয়। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। অটোমানদের নৌ অবরোধ। অটোমান সুলতান দ্বিতীয় মোহাম্মদ সমুদ্র পথে কনস্ট্যান্টিনোপলে রসদ সরবরাহের সকল পথ বন্ধ করার উদ্দেশ্যে একটি নৌ অবরোধ কার্যকর করেন। 1453 খ্রিস্টাব্দে 6 এপ্রিল থেকে 29 মে পর্যন্ত 53 দিন ব্যাপী এই নৌ অবরোধের সময় শহরে প্রতিরক্ষা ব্যবস্থা এবং জনগণের মনোবল উভয় দুর্বল হয়ে পড়ে। ফলে অটোমানরা সহজেই কনস্ট্যান্টিনোপল দখল করে নেয়। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। সেনা কর্তাদের বিশ্বাসঘাতকতা। যুদ্ধের সময় অর্থের লোভে কিংবা প্রাণ সংশয়ের ভয়ে বাইজেন্টাইন সাম্রাজ্যের কিছু সেনাপতি ও সৈন্য অটোমানদের পক্ষে চলে যায়। তারা অটোমানদের কাছে নিজেদের সাম্রাজ্যের গোপন তথ্য ফাঁস করে দেয় এবং চূড়ান্ত আক্রমণের সময় তারা অটোমানদের জন্য দুর্গের প্রবেশদ্বার খুলে দেয়। পরবর্তী কি কোশ্চেন। অটোমানদের জন্য দুর্গের প্রবেশদ্বার খুলে দেয়। পরবর্তী কী কোশ্চেন রয়েছে তোমরা দেখে নাও। কনস্ট্যান্টিনোপলে পতনের ফলাফল কী হয়েছিল। এক, কনস্ট্যান্টিনোপলের পতন ছিল ইউরোপের জন্য একটি যুগের সমাপ্তি, কারণ এটি ইউরোপীয় অঞ্চলের ব্যবসায়ীদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। দুই, ভারত ও ইউরোপের মধ্যে স্থলপথ বন্ধ হয়ে যায়। তুর্কিরা উত্তর আফ্রিকা এবং বলকান উপদ্বীপে প্রবেশ করে। তিন, পূর্বে নতুন সমুদ্রপথ আবিষ্কার করা ইউরোপীয় দেশগুলির জন্য অপরিহার্য হয়ে ওঠে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, যে কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবজাগরণের বা রেনেসাঁসের বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তরটি তোমরা দেখে নাও। মধ্যযুগের শেষ পর্বে ইউরোপে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে যে ব্যাপক পরিবর্তনে সূত্রপাত হয় তা সাধারণত রেনেসাঁ বা নবজাগরণ নামে পরিচিত। রেনেসাঁসের নানাবিধ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যথা 1 নম্বর পয়েন্ট তোমরা কি লিখবে, যুক্তিবাদের বিকাশ। যুক্তিবাদের বিকাশ ছিল নবজাগরণের মূল বৈশিষ্ট্য। নবজাগরণ মানুষকে মধ্যযুগীয় অন্ধবিশ্বাস ও কুসংস্কারের গণ্ডিবদ্ধ দশা থেকে মুক্ত করে এবং সব কিছুকে যুক্তি তর্কের মাধ্যমে ও বিচারবোধের নিরিখে যাচাই করে গ্রহণ করতে শেখায়। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। মানবতাবাদ। মানবতাবাদ ছিল রেনেসাঁ যুগের একটি প্রধান শাখা ও বৈশিষ্ট্য। এর মূল কথা ছিল আধ্যাত্মিক বিষয়গুলির পরিবর্তে লৌকিক জগতের ওপর গুরুত্ব আরোপ করা এবং মানুষের হিত সাধন। ফ্রান্সিসকো পেত্রাক, মাইকেল অ্যাঞ্জেলো ম্যাকিয়াভেলি, লিওনার্দো দা ভিঞ্চি প্রমুখ ছিলেন রেনেসাঁ যুগের উল্লেখযোগ্য মানবতাবাদী। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে, শিল্পকলায় পরিবর্তন। রেনেসাঁ মধ্যযুগীয় গতানুগতিক শিল্পচর্চা ভেঙে দিয়ে নিয়ে আসে জীবনমুখী শিল্পচর্চা। ফলে নিষ্প্রাণ শিল্পচর্চা হয় প্রাণ সচ্ছল। শিল্পে প্রস্ফুটিত হয় মানুষের জীবন, প্রাকৃতিক দৃশ্যাবলী, জীবজন্তু প্রভৃতি। লিওনার্দো দা ভিঞ্চি, রাফায়েল, মাইকেল অ্যাঞ্জেলো প্রমুখের শিল্পকলার মধ্য দিয়ে রেনেসাঁসের অন্যতম প্রধান বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছিল। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। ধর্মনিরপেক্ষ চিন্তা ও চেতনা। ধর্মনিরপেক্ষ চিন্তা ও চেতনা রেনেসাঁসের অন্যতম বৈশিষ্ট্য। রেনেসাঁস ধর্মকে যেমন অস্বীকার করেনি, তেমনি এটিকেই একমাত্র জীবন সর্বস্ব করেও তোলেনি। ধর্মীয় প্রভাব থেকে ব্যক্তিকে মুক্ত করতে রেনেসাঁস বিশেষভাবে সাহায্য করেছিল। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও, যে পয়েন্টটি লাস্ট পয়েন্ট রয়েছে, ভৌগোলিক আবিষ্কার। রেনেসাঁসের মাধ্যমে মানুষ ভৌগোলিক আবিষ্কারে অনুপ্রেরণা লাভ করে। এ সময় সামাজিক জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের মনে অজানাকে জানার আগ্রহ প্রবলভাবে বৃদ্ধি পায়। এই আগ্রহের কারণেই মানুষ দুঃসাহসে ভর করে নতুন নতুন দেশ ও জলপথ আবিষ্কারে রত হয়। তাই ভৌগোলিক আবিষ্কার রেনেসাঁস যুগের বৈশিষ্ট্য বহন করে। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।